চললাম কলকাতা থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে শ্রীখণ্ড কৈলাস অভিযান। আপাতত কলকাতার কথা। দাঁড়িয়ে আছি চণ্ডীগড় জংশন স্টেশনের বাইরে। সময় রাত 1:55। দিনের আলো ফোটার সাথে সাথে ক্রমশ নারকান্ডা কুমার সিং পেরিয়ে এগিয়ে চললাম রামপুরের দিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হিমাচল প্রদেশের সিমলা জেলায় শতদ্রুত তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6844 ফুট উচ্চতায় অবস্থিত এই নীরদ গ্রামে। এই গ্রাম পরিচিত এখানকার এই সূর্য মন্দিরের জন্য। বীরভদ্র সিং মহাশয়ের ব্যক্তিগত বাসস্থানও ছিল এই পাদম প্রাসাদ। বলে দিই বুড়ি দীপাবলি কখন হয়। শতদ্রুর ঠিক পাশেই অবস্থিত এই পাদম প্রাসাদ। দেবধাঙ্ক বা শিবের গুহা দেখার পর এইবার আমাদের গন্তব্য জাও গ্রামের বেস ক্যাম্পের দিকে। বাই চান্স পা যদি এর পরে পিছলে যায়, নিচে ডিপটা একবার শুধু দেখে নিন, ডাইরেক্ট ভুলে আবার কাছে। সি লেভেল থেকে 11,318 ফুট ওপরে রয়েছে থাচরুতে। থাচরু থেকে 3 কিলোমিটার দূরে কালিটপে এসে দাঁড়িয়ে আছি। ফাইনালি আমরা কুনসায় পৌঁছে গেছি। কি দারুণ জায়গা! যতটা ভয়ঙ্কর সুন্দর রাস্তা, ততটাই ভয়ঙ্কর দুর্গম। ভীমদুয়ারে এসে পৌঁছেছি। গুগল অনুযায়ী এই জায়গার হাইট হচ্ছে 12,175 ফুট। যাদের ভালো লাগে, যাদের ভালো লাগে না আমার ভিডিও, সবার জন্য কিন্তু আমার এই ভিডিও। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড বাইরে ঠান্ডা। ঘড়ির কাঁটায় রাত 2টো বেজে গেছে। একবার পরিবেশটা দেখাই। মোটামুটি সবার হেডল্যাম্পের টর্চে আলো আলোকিত চারদিক। ফাইনালি স্টার্ট করছি আমাদের জার্নি জয় ভোলে। দাঁড়িয়ে আছি পার্বতীবাগে প্রায় 5:15। দাঁড়িয়ে আছি নয়ন সরোবরে। ওদিকে সূর্য উঠছে কিছুক্ষণের মধ্যে, আর চাঁদা প্রায় অস্ত যাচ্ছে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এসে গেছে। আমি পৌঁছে গেছি শ্রীখণ্ড কৈলাস মহাদেবের সামনে। 26শে জুন 2024 ছিল আমার জীবনে এক স্মরণীয় দিন। শুধু আমি নয়, আমার সাথে যারা ছিলেন, আমার সহযাত্রী, আমার পোর্টার দাদারা, প্রায় সবাই সেদিন মহাদেবের দর্শনের পর এক বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভেসে গিয়েছিলাম। এখানে কিন্তু কেউ কারোকে চিনি না আমরা। কেউ পাঞ্জাব, তো কেউ গুজরাট, বা কেউ মহারাষ্ট্র, আসাম থেকে এসে ভোলের সামনে আজ আমরা সবাই সবার আত্মীয়। ফাইনালি ভীমদুয়ার থেকে ভীমদুয়ারের ট্রেন ছেড়ে আমাদের এবার ঘরে ফেরার পালা। ঘরে ফিরবো, কিন্তু আরো বেশ কিছু জিনিস আমরা দেখাবো ফিরতে ফিরতে। এইখানে কিন্তু এরকম জলের সোর্স রয়েছে। আমাদের কলকাতায় যেরকম টাইম কল থাকে, এই পাইপগুলো কোনো ঝর্ণার সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়। যেখানে যেখানে মানুষের বসতি রয়েছে, টেন্ট রয়েছে, সেখানে এই জলের সোর্সগুলো আসে। যেরকম এই মুহূর্তে এখানে জল পড়ছে, এটা ইউজ করা হয়ে গেলে ওই পাইপের সঙ্গে আবার কানেক্ট করে দেওয়া হবে। আস্তে আস্তে নিচের দিকে এই সোর্সটা চলে যাবে। এখানে সামনে গ্লেশিয়ার, ওদিকে একটা ঝর্ণা রয়েছে, পিছনেও ঝর্ণা রয়েছে। কোনো সমস্যা নেই আর কি জলের জন্য। যে জিনিসটা লাস্ট 3 দিন আমাদেরকে ছুতে পারেনি, আজকে সেটার খপ্পরেই পড়ে গেলাম। বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি রাস্তায়, যার জন্য আমার জামাও ভিজে গেছে। রেনকোটও বার করতে হয়েছে। রেনকোট আমার সঙ্গেই রয়েছে। রেনকোট আর যে কটা জিনিস যেগুলো বলার, সেটা হচ্ছে যেটা আমি বলিনি, ভীমদুয়ারের থেকে 1/2 কিলোমিটার আগে থেকে কিন্তু কোনো সিগন্যাল থাকবে না, কোনো সিগন্যাল কাজ করবে না। মাঝে মধ্যে হয়তো আসবে যাবে, কিন্তু পার্মানেন্টলি কোনো সিগন্যাল থাকবে না। বিএসএনএলের টাওয়ার ছিল, কিন্তু সেই টাওয়ারে ফোন করা যায়নি। আর বাদবাকি 3টে তো একদমই নেই। আর ভীমদুয়ার থেকে শ্রীখণ্ড মহাদেব অবধি মাঝে মধ্যে আসবে যাবে, ফোন করা যাবে, তাতে কন্টিনিউ কোনো টাওয়ার কিন্তু থাকবে না ওই রুটটাতে। ভীমদুয়ার থেকে কেন বললাম, কারণ পার্বতীবাগে আগে টেন্ট হতো, এখন কিন্তু ওখানে টেন্ট পুরোপুরিভাবে বন্ধ। পার্বতীবাগে কোনো টেন্ট এবারে বসছে না। টেন্ট যা হবে ভীমদুয়ারে। ভীমদুয়ার থেকেই আপনাকে যেতে হবে শ্রীখণ্ড অবধি, আবার ওখান থেকে ভীমদুয়ার থেকে ফিরে আসতে হবে। क्या ये कौन सी बंगाली भाषा है? वो बंगाली है नहीं, वो आमी को तुमको बंगाली है। बता दो यहाँ पे। आमी तुम्हें भालोबासी, आमी तुमको भालोबासी, आमी तुम्हें भालोबासी, राइट। নামতে নামতে চলে এসেছি বারাথী নালা অবধি। বারাথী নালায় এসে এর সাথে দেখা। আপাতত এর সঙ্গে আমার কোনো পার্থক্য নেই। এর 4টে বগল, তাই এর গায়ে গন্ধ। আর আমি 4 দিন থেকে স্নান করিনি, তাই আমার গায়ে একই রকমই গন্ধ।
28শে জুন দুপুর 1টা নাগাদ আমরা ফিরে এসেছিলাম আমাদের বেস ক্যাম্প জাও গ্রামে। আমি যেখানে ছিলাম সেই জায়গার ডিটেলস এবার জানিয়ে রাখি, যদি আপনাদের কোনো কাজে আসে। যদি আপনার শ্রীকান্ত মহাদেব ট্রেকে আসেন তাহলে এই মানুষটির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ইনি কিন্তু এখানে রুমের ব্যবস্থা করে দেবেন, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। जी आपका नाम? मेरा नाम रवि कुमार है सर। और आपका मोबाइल नंबर? 8629856382 5638। थैंक यू सर। এই জায়গায় আপনাদের আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, এনারা ঘরে ঘি বানান যা স্বাদে আর গন্ধে বড় বড় কোম্পানিকে কিন্তু অনায়াসেই পিছনে ফেলে দেবে। আমাদের ঘি টেস্ট করতে দিয়েছিলেন দীপু আর রাম। টেস্ট করার পর বাড়ির জন্য নিয়ে গেছে সেই ঘি। আমি খাইনি বলে 2 হাতে ঘি লাগিয়ে গন্ধ কেমন তা দেখতে বলেছিলেন ওনারা। কি বলবো, পরের দিন অবধি হাতে গন্ধ যায়নি আমার। যদি মনে করেন শ্রীকান্ত অবধি যাওয়ার জন্য পোর্টার বা গাইড লাগবে আপনার, এই রবি কুমার কিন্তু নিজেই একজন গাইড কাম পোর্টার। এছাড়াও আমার যিনি পোর্টার ছিলেন জয়পাল ঠাকুর, তার নাম্বার তো আগেই শেয়ার করে দিয়েছি। আরও একজন পোর্টার দাদা দেবীলাল, তার নাম্বারও শেয়ার করে রাখলাম যদি কোনো উপকারে আসে আপনাদের। গুড মর্নিং ফ্রম যাও। আজ হচ্ছে 29শে জুন 2024। সকাল এখন সময় প্রায় 7টা 35। সময় এখন জাউকে বিদায় জানানোর। কালকে আমরা জাউতে পৌঁছেছি তখন প্রায় দুপুর 12:30। এসে চান খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে রেস্ট নিয়ে আমাদের গান বাজনা করে হইহুল্লো করে রাতটা কেটেছে। আমাদের ওখানে যেরকম হাত বাড়ালেই আম গাছ জাম গাছ পাওয়া যায়, তেমনি এখানে হাত বাড়ালেই আপেল। আমি তো কোনোদিনও চোখে এরকম আপেল গাছ দেখিনি, ফার্স্ট টাইম এরকম আপেল দেখছি। তো এবার ফাইনালি আমরা জাউকে বিদায় জানিয়ে যাব রামপুরের দিকে। পথে অনেক কিছু দেখাবো, সাথে থাকবেন। আগের পর্বেই বলেছিলাম অভিযানের শেষ অবধি দেখে রাস্তায় বড় ও ছোট বাথরুমের কি ব্যবস্থা আছে শেষ পর্বে গিয়ে জানাবো। আমরা যে 3 জায়গায় ছিলাম, থাচরু, কুনসা ও ভীমদার, এই জায়গাগুলিতে বাথরুমের ব্যবস্থা আছে, তবে সেটা নিতান্তই প্রয়োজনের তুলনায় কম, আর মহিলাদের সেখানে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়, যার জন্য কুনসা এবং ভীমদারে বাথরুমে যেতে পারলেও থাচরুতে আমাদের যেতে হয়েছিল ভোলাদার ভাষায় 5 স্টার টয়লেটে। দাঁড়িয়ে আছে এই মুহূর্তে রামপুর বাস স্ট্যান্ডে, আর আমরা এখান থেকে যাব হচ্ছে সিমলা স্টেশন। এই বাসে করে আমরা সিমলা স্টেশন যাব। যাওয়ার আগে আমরা লোকাল এই বাসের টিকিট কেটেছিলাম এই কাউন্টার থেকে। প্রথমে আমরা বলেছিলাম আমরা দুপুর 3টের বাস নেবো, ওনারা বলেছিল 3টের বাস আছে, তার জন্য টিকিট দেওয়া হবে আধ ঘন্টা 1 ঘন্টা আগে। আমরা যখন 2টোর সময় আসি, 2টো বাস দিয়ে 10 মিনিট বাকিতে বলছে 2টোর সময় যে বাস ছাড়বে সেই বাসে আমাদের উঠতে ফোর্স করে এবং টিকিট আমাদেরকে দিয়ে দেয়। যেহেতু আমাদের কাছে কোনো প্রুফ নেই, ওনারা বলে এই বাসেতে যেতে হবে এবং কোনো সিট ফিট কিছু আমাদের দেয়নি। আগে থেকে টিকিট কাটলে একটা সিট তো দেয়, সিট নাম্বারটা তো দেয়, কোনো সিট নাম্বার আমাদেরকে দেয়নি। তারপরে আমরা পাশেই ওখানে রয়েছে হায়ার অথরিটির কাউন্টার রয়েছে, সেইখানে গিয়ে আমরা কমপ্লেন করি। কমপ্লেন করার পরে উনি আমাদেরকে আবার 3:45 এই বাসে যাওয়ার ব্যবস্থা করে দেন, ওই সেম টিকিটে উনি টিকিটে লিখে দেন। ফাইনালি আমরা এই বাসে করে আমরা সিমলা যাচ্ছি। তো নেক্সট টাইম যদি এরকম আপনাদের সঙ্গে হয়, যখন আপনারা কথা বলবেন চেষ্টা করবেন একটু ফোনে রেকর্ডিংটা করা, প্রুফটা যাতে থাকে। এই নিয়ে আমাদের সঙ্গে একটুখানি কথা কাটাকাটিও হয়েছে, একটু নরম গরম কথাও হয়েছে। भैया हम लोग 3 बजे की गाड़ी चाहिए था, आप लोग ने बोला नहीं। नहीं बोला नहीं ना, हमने 3 बजे ही बोला था। बोला नहीं, 3 बजे ही बोला था आपने, जबरदस्ती 2 बजे की टिकट दी है। नहीं अभी हम लोग को नहीं चाहिए, 3 बजे की चाहिए था। तो আপনারা এসবের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন, ভালো করে যাচাই করে বাসের টিকিট কাটুন। ঘড়ি কাটার সময় এখন 3:49। রামপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছাড়লো সিমলার উদ্দেশ্যে। আমরা HRTCর সরকারি বাস যেগুলো রয়েছে সেগুলো টিকিট কেটেছি। টিকিটের দাম পড়েছে 310 টাকা করে। রামপুর বাস স্ট্যান্ড থেকে আমরা যাব সিমলা স্টেশন অবধি। এই বাসটা সিমলা স্টেশন অবধি যাবে। সুপ্রভাত, নতুন দিন শুরু করছি সিমলা থেকে। গতকাল জাও থেকে বেরিয়ে রামপুর এসেছিলাম, রামপুর থেকে বাস ধরে আমি সিমলায় আসি। সিমলায় আসতে আসতে আমার প্রায় অনেক রাত হয়ে যায়। বাসে নর্মালি রামপুর থেকে সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা, সেখানে কালকে বাস ছাড়ে 3:45 এবং বাস সিমলা এসে আমাদের নামায় তখন প্রায় 9:30 9:35। এরপরে রিটার্নিং রুমে যখন আসি সিমলায় তখন প্রায় অন্ধকার, এখানে প্রায় একজন লোকও নেই বললেই চলে। এখানকার তো ট্রেনের যে সার্ভিস সেটা প্রায় বিকাল 5টার মধ্যেই সব বন্ধ হয়ে যায়। 2-1জনকে জিজ্ঞেস করছি যে রিটায়ারিং রুম কোন দিকে, তারা বলছে ট্রেন ধরবে, রাত্রিবেলা কোনো ট্রেন ফ্যান চলে না। আমি বলছি ট্রেন না, আমি থাকবো, হিন্দিতেই বলেছি আমি। বা তারা বলছে থাকবে স্টেশনে। কোথায় থাকবে? স্টেশনে থাকবে তুমি? এরকম কিছু মিসকমিউনিকেশনও কালকে রাত্রিবেলা হয়েছিল। ফাইনালি আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করি। তো রাত্রিবেলা 10টা 15,
10:30 নাগাদ আমি রিটায়ারিং রুমে ঢুকি। আর সিমলার রিটায়ারিং রুমটা আমি একবার দেখিয়ে দিই, বেশ ভালো, কোনো অভিযোগের কোনো জায়গা এই রুমের মধ্যে কিছু নেই, তাও রুমটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। টেবিল, আয়না, এদিকে একটা টেবিল রয়েছে বিছানার পাশে। আর বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমে কিন্তু নর্মালি যা যা থাকার দরকার যন্ত্রপাতি সবই কিন্তু রয়েছে। 30শে জুন সিমলায় এই মুহূর্তে টেম্পারেচার রয়েছে 20 ডিগ্রি। আজ সকাল 10:55 টয় ট্রেনে করে আমি সিমলা থেকে যাব কালকা থেকে ট্রেনে করে যাব দিল্লি। আজকে রাত্রে দিল্লিতেই থাকবো, কালকে সকালবেলা ফিরবো ফাইনালি বাড়ি। সিমলায় আশেপাশে দেখানোর মতন সময় আমার হাতে নেই এবং সিমলার উপরে প্রচুর ভিডিও ইউটিউবে রয়েছে, তাই আমি জাস্ট এইটা দেখাবো যে রিটায়ারিং রুম থেকে বেরিয়ে আশেপাশে খাওয়ার দোকান কি আছে, যেটা কালকে রাত্রিবেলা আমি দেখাতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো বলে। দেখবো খাওয়ার দোকান আশেপাশে কত দূরে রয়েছে এবং কি আছে। গতকাল 29শে জুন যখন রিটায়ারিং রুমে ঢুকি তখন প্রায় ঘড়ির কাঁটায় রাত 10:30। টিভিতে মোবাইলে তখন জোরদার ভারতের সাউথ আফ্রিকা বধ চলছে। স্টেশনে আস্তে আস্তে দেখে নিয়েছিলাম আশপাশের রাস্তা পুরো ফাঁকা, আলো আঁধারে দোকান ছিল কিনা বুঝতে পারিনি, থাকলেও সেটা বন্ধই ছিল। স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করতে উনি বলেছিলেন এত রাত্রে স্টেশনে বা স্টেশনের আশেপাশে খাবার কিছুই পাওয়া যাবে না, সুইগি বা জোম্যাটো থেকে কিছু অর্ডার করে নিতে। এরপর নাচতে নাচতে ঘরে এসে সুইগি জোম্যাটো অ্যাপ খুলে দেখলাম একটাই কথা লেখা, পরের দিন সকাল 8টার পর সার্ভিস অ্যাভেলেবেল হবে। অগত্যা 10 টাকার বিস্কুট আর জল দিয়ে সেই রাতের ওয়ার্ল্ড কাপ সেলিব্রেট করেছিলাম একা আমি। এই মুহূর্তে আছে সিমলা মল রোডের দিকে। রাস্তায় এত কুয়াশা, 1 হাত দূরে জিনিস পরিষ্কার দেখা যাচ্ছে না। কলকাতা গরমে পুড়ছে, সিমলা এই মুহূর্তে পুরো কুয়াশায় ঢাকা। খাবারের দোকান খুঁজতে বেরিয়ে জিজ্ঞাসা করে জানলাম স্টেশন থেকে সিমলা মেলের বিখ্যাত চার্চ মাত্র 35 থেকে 40 মিনিটের দূরে। সিমলা এক্সপ্লোর করার মতন সময় হাতে না থাকলেও সিমলা মল রোড ঘুরে সাথে সকাল সকাল চার্চ দর্শন করার এই সুযোগ আর হাতছাড়া করতে পারলাম না। দুধের স্বাদ কিছুটা হলেও তো ঘোলে মেটানো গেল। সিমলা রিটায়ারিং রুম থেকে বেরিয়ে আজকে সকালে মর্নিং ওয়াক করতে বাইরে গেছিলাম। যেটুকুনি দেখলাম যে আশেপাশে চায়ের দোকান বা ব্রেকফাস্ট টিফিনের দোকান থাকলেও লাঞ্চ বা ডিনারের দোকান কিন্তু আশেপাশে নেই। মোটামুটি ওল্ড বাস স্ট্যান্ডে গেলে কিন্তু আপনার লাঞ্চ বা ডিনারের দোকান পাবেন, সেখানে ভেজ নন ভেজ অনেক রকমের দোকানে রয়েছে। মানে আপনাকে প্রায় 700 থেকে 1100 মিটারের মতন আপনাকে হাঁটতে হবে যদি আপনি রিটায়ারিং রুমে থাকেন। সময় এখন 5:24:58। সিমলা কালকা টয় ট্রেনে চেপে সিমলা থেকে কালকা যাওয়ার বাঁশি দিয়ে দিয়েছে। আমার ট্রেনের টাইম সকাল 10:55 আর কালকা ঢুকবে বিকাল 4:35 যদি ঠিকঠাক যায়। তারপরে ওখান থেকে আমার রয়েছে কালকা নিউ দিল্লি শতাব্দী। সময় সকাল 11:02। শিডিউল টাইম থেকে প্রায় 7 মিনিট দেরিতে ছাড়লো সিমলা কালকা যে টয় ট্রেন।
এই 52458 এই ট্রেনের টিকিট ছাড়ে জার্নি ডেট থেকে 30 দিন আগে। এই ট্রেনের টিকিটের মধ্যে কিন্তু রয়েছে একটা সমস্যা। প্রথমত অনলাইন টিকিট কাটতে গেলে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে চেয়ার কার আর একটা ফার্স্ট ক্লাস। চেয়ার কার তো নর্মাল যেরকম হয়, একটা উইন্ডো সিট আর তার পাশে একটা থাকে, কিন্তু যদি ফার্স্ট ক্লাস কাটেন সেখানে পাবেন চারটি অপশন। চারটি অপশনের মধ্যে থাকবে আপার, লোয়ার, কেবিন, কুপ। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি কুপ কেটেছি, জানি কুপটা সব থেকে হয়তো ভালো হবে, তাই এটা জানানোর ছিল আপনাদেরকে, জানিয়ে রাখলাম। আপার, লোয়ার, কেবিন, কুপ এতগুলো অপশন দেখে ঘাবড়ে যাবে না, সবকটা কিন্তু অপশন প্রায় সেম। যেরকম আমার কুপ ছিল, কুপে ছিল আমার F1 কামরা 11 নম্বর সিট। কুপ বলে তো কিছু নেই, নর্মালি এমনি সিট। আর এই সিটগুলো সিস্টেম তো জানেনি, আগে পিছে মুভমেন্ট করানো যায়। যদি আপনি চান এইদিকে মুখ ঘুরে বসবেন, তাহলে জাস্ট এই পোর্শনটা ঠেলে দিলেই হবে। দেখার হচ্ছে এই ট্রেনের মধ্যে কোনো খাবার দাবার উঠে কিনা। লম্বা সময়ের জার্নি, 10:55 থেকে প্রায় 4:35। পৌঁছে গেছি সিমলার দিক থেকে প্রথম স্টেশন সামার হিলে। সাথে এইটাও জানিয়ে রাখি, সিমলাতে নন এসি ডাবল বেড রিটায়ারিং রুমের ভাড়া পড়েছিল 1449 টাকা IRCTCর সাইট থেকে। জানিয়ে রাখি, এই 52458 ট্রেনে দুটো ফার্স্ট ক্লাস কোচ, 3টে চেয়ার কার কোচ এবং দুটো জেনারেল কোচ রয়েছে। অনলাইনে ফার্স্ট ক্লাস কোচে আমার ভাড়া পড়েছিল 521 টাকা। এবার এই ট্রেনের বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের একবার। সিমলা ছেড়ে আসার পর বড়জ আর কান্ডাঘাট এই দুই স্টেশনে খাওয়ার বেশ কিছু অপশন রয়েছে। এর মধ্যে সিঙ্গারা, পাকোড়া, কুলচা, ছোলা ভাটুরা চোখে পড়েছে আমার। এই মুহূর্তে বসে আছি 12012 কালকা নিউ দিল্লি শতাব্দীতে। আর আগের সিমলা কালকা যে টয় ট্রেন ছিল, একদম পুরো রাইট টাইম 4:30তেই কালকায় নামিয়ে দিয়েছে। এই ট্রেন ছাড়বে, মানে এই 120-12 কালকা নিউ দিল্লি শতাব্দী, এটা ছাড়বে 5:45। দিল্লি ঢোকার শিডিউল টাইম 9:30, 9:45 নাগাদ আছে। ফাইনালি রাত 10টার সময় কালকা নিউ দিল্লি শতাব্দীতে করে আমি নিউ দিল্লি স্টেশনে এসে নামলাম। আর এই মুহূর্তে রয়েছি আমি নিউ দিল্লি স্টেশনের রিটায়ারিং রুমে। আমি অনলাইনে বুক করেছিলাম এবং যার দাম পড়েছিল 450 টাকা 8 ঘন্টার জন্য। ট্রেন মোটামুটি ঠিকঠাকই এসেছিল, ট্রেনে আলাদা করে কোনো ছবি আমি আর দেখালাম না। খাবার দাবার ঠিকঠাকই ছিল, কোনো অভিযোগের কোনো জায়গা নেই। নিউ দিল্লির রিটায়ারিং রুমটা একবার দেখিয়ে দিই। এসি রুম, ফ্যান আছে দুটো বালিশ, একটা আলমারিতে একটা কম্বল টাইপের রেখে দিয়েছে। আর বাথরুমটা মোটামুটি ঠিক আছে, ভালোই বড় বাথরুম। শ্রীখণ্ড কৈলাস অভিযানের প্রথম পর্বে বলেছিলাম এই ট্যুরের ইন্সপিরেশন এই মানুষটার জন্য আমরা এই ট্যুরে যেতে বাধ্য হয়েছি, এবং শেষ দিনে গিয়ে আমার মনে হয়েছে যে এই ট্যুরে যাব না, এত সমস্যা এত প্রবলেম। কিন্তু এই মানুষটাকে দেখে কেন বলছি, কেন ইন্সপায়ার্ড হচ্ছি, সেটা শেষ দিনে আমি বলবো। দুরারোগ্য ক্যান্সারের সাথে জীবন যুদ্ধে হার না মানা এক সৈনিক হলো আমাদের ভোলাদা। ক্যান্সারকে অবলীলায় হার মানিয়ে আর 5 জন পূর্ণার্থীর সাথে পায়ে পা মিলিয়ে শ্রীখণ্ড চূড়ায় পৌঁছে যাওয়া মানুষটির নাম ভোলাদা। এখানেই শেষ নয়, জীবন যুদ্ধে একটা কিডনি হারিয়ে এগিয়ে চলার নাম হলো ভোলাদা। এবার আপনারাই বলুন, এই মানুষটিকে দেখে অনুপ্রাণিত না হলে আর কাকে দেখে হব? দ্বিতীয় পর্বের পর অনেকেই প্রশ্ন করেছিলেন পোর্টারদের দৈনিক চার্জ কত। ওনাদের দৈনিক চার্জ কম বেশি 1000 টাকার মতন।
ফাইনালি আজ 1 জুলাই 2024। সময় এখন বর্তমানকে ছেড়ে প্রাক্তনের কাছে ফিরে যাওয়ার। মানে ভারতের বর্তমান রাজধানী শহর দিল্লিকে বিদায় জানিয়ে পুরনো রাজধানী শহর কলকাতায় ফেরার পালা আমার। আর আমার বাকি 3 বন্ধুর মধ্যে ভোলাদাকে বিদায় জানিয়েছিলাম রামপুরে, দীপু এবং রামকে বিদায় জানিয়েছি সিমলাতে। আজ দিল্লির আকাশ পরিষ্কার থাকলেও কলকাতার আকাশ বেশ ভারাক্রান্ত। শেষ করলাম শ্রীখণ্ড অভিযানের শেষ পর্ব। আমার কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। সাথে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আরো বেশি বেশি করে প্রিয়জনের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবেন, যাতে ভবিষ্যতে অনেক বেশি আপনাদের সাপোর্ট নিয়ে নতুন অভিযানে নামতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো এক পথে। হর হর মহাদেব।